বৈষম্যের প্রতিবাদ জানাতেই এই আন্দোলন বললেন ইশরাক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি। রাখাইনে করিডোরের প্রয়োজন দেখছে না ঢাকা, জানালেন খলিলুর। কারো সাথে আলোচনা হয়নি, ভবিষ্যতে হবে না। ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ। এটি রাজনৈতিক সিদ্ধান্ত, বলছে নির্বাচন কমিশন। এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করার কর্মসূচি ঘোষণা, পদত্যাগ সহ 4 দফা দাবি ঐক্য পরিষদে। টাঙ্গাইলে আবারও চলন্ত বাসে ডাকাতি, লুটপাটের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ, বাস আটক। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ওদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব ইস্যুতে রাতে রাজধানীর কাকরাইল মোড়ে অবরোধে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার আদালতে রায় ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন ইশরাক ও তার সমর্থকেরা। সপ্তম দিনের আন্দোলনে ইশরাক হোসেনের সমর্থকরা বুধবার সকালে মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করে তারা। এ সময় যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। কিছুক্ষণ পর অবরোধ করা হয় কাকরাইল মোড়। এ সময় ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান তারা। আদালত রায় না দিলে দুপুরে জোরদার হয় আন্দোলন। এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ইশরাক সমর্থকরা। ঢাকার জনগণ গত 8 দিন পর্যন্ত লাগাতার তাদের দাবি আদায় করার জন্য রাজপথে রয়েছে। তা আমার মনে হয় যে এই আজকে এই রায়টা আবার কালকে নিয়ে যাওয়া, এটি আমার কাছে এক ধরনের ষড়যন্ত্র মনে হচ্ছে। একজন মেয়রই পারে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জায়গা খোঁজ খবর নিয়ে নগরবাসীর ভোগান্তি দূর করতে। বৃষ্টি উপেক্ষা করে দিনভর চলে আন্দোলন। নগর ভবনের কার্যক্রমও বন্ধ ছিল। জনতার মেয়র, জনগণের ম্যান্ডেট নেওয়া মেয়র জনাব ইশরাক সাহেব যাতে আমাদের এখানে অধিষ্ঠিত হয় এবং চেয়ারে বসে। তার সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, তিনি তার পুত্র হিসেবে আমরা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা চাই। সরকারকে জানাতে চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এই ন্যায্য দাবিটা মেনে নেন, গেজেট অনুযায়ী আপনারা ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ান। সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক। জানান, দেশের একটা স্বৈরাচার হতে দেওয়া যাবে না। যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায়, আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চান। সবসময় মনে রাখবেন, আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ। আমরা আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি, এর বেশি কিছু না। ক্ষমতা আমাদের জন্য মুখ্য না। যদি মহান আল্লাহ তাআলা চায়, আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে। বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন ইশরাক ও তার সমর্থকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ানো যাবে কিনা তা নিয়ে হাইকোর্টের নির্ধারিত দিনে আদেশ হয়নি। একদিন পিছিয়ে আদেশের নতুন সময় আগামীকাল সকাল 11:15টায় নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার মূল শুনানি শেষ হলেও আজ আদেশের মুহূর্তে আবার ঘণ্টাখানেক শুনানি করে দুই পক্ষ। হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে ইশরাকের সমর্থকদের অবস্থান, আর আদালতের ভেতরে তার হয়ে আইনি লড়াইয়ে বিএনপির আইনজীবীরা ছিলেন। ইশরাককে শপথ না পড়ানোর আবেদনের রিটকারীর আইনজীবী ও এনসিপির আইনজীবীরাও। বুধবার পূর্ব নির্ধারিত সময় বেলা 12:30টায় উভয় পক্ষের উপস্থিতিতে বিচারপতি আকরাম হোসেন ও দেবাশিস রায়ের বেঞ্চ রিটের বিষয়ে আদেশ দেওয়ার মুহূর্তে ইশরাকের আইনজীবীরা আবারও যুক্তি তুলে ধরে বলেন, এ বিষয়ে রিটই আইনসম্মত নয়। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেওয়ার প্রসঙ্গ তুললে রাজনৈতিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ খারাপ নজির সৃষ্টি করবে কিনা সেই প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। প্রধান বিচারপতি এসকে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে রাষ্ট্রীয় বিচারিত করলো, দেশ সাক্ষ্য দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল কেন?
সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটো কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি। এদিন আবারও ইশরাককে মেয়র ঘোষণা করে দেয়া নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইশরাকের মামলার আবেদনে নানা আইনি অসঙ্গতি তুলে ধরে শপথ না দেওয়ার পক্ষে আদেশ চান রিটকারীর আইনজীবী। যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় ঘোষণার পর গেজেটও প্রকাশ করে ইসি, কিন্তু তাকে শপথ পড়ানো হচ্ছিল না। এর মধ্যে রায় ও গেজেট প্রকাশ চ্যালেঞ্জ করে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রয়োজন দেখছে না বাংলাদেশ। এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, ভবিষ্যতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাখাইনে চলমান মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ সহযোগিতা চাইলেও কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আরাকান আর্মি সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেয় তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশ। নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থেই এই যোগাযোগ। এদিকে রাখাইনে খাবার ও চিকিৎসা সংকটে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে বলে জানান ডক্টর খলিলুর। আমরা একটা সীমার কাছে এসে গেছি এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে রোহিঙ্গা যাতে আর বাংলাদেশে না আসে তার চেষ্টা তারা করবেন। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, পুশিন নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্র সচিব ইস্যুতে উপদেষ্টার মন্তব্য, জসিমউদ্দিন নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন। বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলি কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সকালে রাজধানীতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনীতে তিনি একথা জানান। লুৎফে সিদ্দিকী বলেন, স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে প্রয়োজনে দুই দেশের সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে। আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল। বুধবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 2 দিনব্যাপী বৈঠকে মালয়েশিয়ার 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন ওমার। এই বৈঠকেই দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বৈঠকের উদ্বোধনী শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, গেল বছর শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়, ফলে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারা প্রায় 8,000 কর্মীকে প্রথম ধাপে বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে। ঠিক 8,000 চেয়ে একটু কম এনাদেরকে নেওয়ার জন্য একটা ফাস্ট ট্র্যাক প্রসেস বোয়েসেলের মাধ্যমে এটা ওনারা মেনেছেন। এখন এটাকে সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা কীভাবে করা যায়, এটাতে ওনাদের হোম মিনিস্টার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করবে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যে আমাদের যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি, এটাতে একটা বিরাট পার্থক্য আছে। এটা মানি না যে ওনারা সিন্ডিকেট চায়, এটা এই দুইটা এক জিনিস না।
তাহলে অন্য দেশে কেন এটা একটা প্রবলেম না? তো আমার মনে হয় এটা নিয়ে যদি আলাপ হয় এটা ওনাদের উপর ছেড়ে দিই। অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের মামলা প্রত্যাহার বা অন্য কোনো শর্ত মালয়েশিয়ার সরকার দেয়নি বলেও জানান লুৎফে সিদ্দিকী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কর্মসূচিতে নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিও করেন। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের ভূমিকা ও সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন ইস্যুতে কমিশনের সমালোচনা করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে দলটির নেতাদের অভিযোগ, বর্তমানে সরকারের প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে। যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ডে একটা নির্বাচন এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ। এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলা হবে বলেও জানান এনসিপি নেতারা। একই সাথে তারা সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেন। সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে অবস্থান নিলেও দুপুর নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে জানান, বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইসি। পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি। আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন না করলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখলমুক্ত করার হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। ইসি পুনর্গঠন করতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপি নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় নির্বাচন পেছাতে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক আন্দোলনে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কারো কোনো অভিযোগ নেই, অথচ তাদের সরাতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন জয়নুল আবদিন। নির্বাচনের দাবি থেকে দৃষ্টি সরাতে একের পর এক নাটক চলছে বলেও দাবি তার। সরকার ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন তিনি। এ সময় দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। টাকা ও গয়না লুটপাটের সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কালীহাতির এলেঙ্গায় এই ডাকাতি হয়। এই ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেন। জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর আবদুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে আল ইমরান পরিবহনের বাস। সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। রাত 11টার দিকে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা অতিক্রম করার সময় 8 থেকে 10 জন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক পর্যায়ে চালক, হেল্পার ও সুপারভাইজারকে বেঁধে ফেলে তারা। সোমপুর থেকে 2 জন উঠছে, বাইপাইল থেকে উঠছে, শ্রীপুর থেকে উঠছে, আর কি এরকম 8-10 জন উঠছিল আমাদের গাড়িতে। আমরা বুঝতে পারি নাই, তখন ভাবছিলাম যে যাত্রী। যাত্রীদের অভিযোগ, ডাকাতরা প্রত্যেকের মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্য মালামাল লুটে নেয়। এ সময় তারা নারীদের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ তাদের। গাও হাসতে হুসতে মনে করেন, এখন জিনিসের লোভে, টাকা পয়সার লোভে গাও হাসতে হুসতে মনে করেন যে ওইলে মোবাইল টোবাইল, টাকা টুকো
কানের রিং আসলো ছেলেকারে ছেড়ে লিছে। এই জন্য আমরা এদেরকে সাহায্য করবো, আপনাদের কোনো ভয় নেই। ওরা বান্ধা শেষ, তারপরে আমাদেরকে এক এক করে এই হাত বাঁধছে, চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বান্ধা তারপরে যার যার মতো যা আছে সব নিয়ে নিছে। এই ঘটনায় 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেছেন এক যাত্রী। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবি। ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে স্বচ্ছ শিরোধাহানি মামলা আমরা এখানে নিয়েছি। সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। 17 ফেব্রুয়ারি একই মহাসড়কে ইউনিক রয়্যালসের বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানি ঘটে। 2022 সালের 2 আগস্টও একই কায়দায় কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তার সঙ্গে কাজ না করতে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এসব দাবি তুলে ধরে কাল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরে কাস্টমস ছাড়া সব আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দিন কলম বিরতির পর এনবিআর কর্মকর্তা ও সরকারের সঙ্গে যখন আলোচনায় সমাধান হয়নি, তখন আবারও অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল থেকে রাজস্ব ভবনে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 4 ঘণ্টা অবস্থান কর্মসূচির শেষে দুপুরে সংবাদ সম্মেলনে যোগ দেন আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের সদস্য ও কর্মীরা। তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তাকে লাগাতার অসহযোগিতা করা সহ 4 দফা দাবি দেন। এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি আগামীকাল 22 মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে তারা। যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এনবিআর বিলুপ্ত করে 2টি পৃথক বিভাগ গঠনের উদ্দেশ্যে গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে অত্যন্ত গোপনে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে গুঞ্জনই সত্য হলো, জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব থাকছেন না। উপদেষ্টার দাবি অপসারণ নয়, জসিমউদ্দিন নিজেই দায়িত্ব ছাড়ছেন। সন্ধ্যায় মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও জানান, ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই। এছাড়া পুশিন ইস্যুতে দিল্লির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশিদের ফেরত পাঠানোর তাগিদও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব করা হয় জসিমউদ্দিনকে, কিন্তু মাত্র 8 মাসের মাথায় প্রশ্ন ওঠে তাকে নিয়ে। এ মাসের শুরুতেই তাকে অপসারণের গুঞ্জন ওঠে। নিষ্ক্রিয় ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে। বুধবার উপদেষ্টা জানালেন জসিমউদ্দিন নিজে থেকেই সরে যাচ্ছেন। কোনো চাপে এই সিদ্ধান্ত কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। না, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনি তো চাকরিতে আছেন। উনি যতদিন চাকরিতে আছেন দায়িত্ব পরিবর্তন হবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পুশিন নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা চলছে। ভারতীয়দের ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। আশা করবেন তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করছি যে এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো হোমের মাধ্যমে চেক আপ করছি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করার বিষয়ে দিল্লিতে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তৌহিদ হোসেন বলেন, নিয়ম ভেঙে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।
চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু এগোয়। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। কূটনৈতিক শফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। 1 মাস পর উপদেষ্টা জানালেন তার দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে 3টি পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা টিসিবি। তবে এবার স্বল্প আয়ের মানুষের জন্য পণ্যের দাম বাড়ালো সংস্থাটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দামে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে 135 টাকায়, যা আগে ছিল 100 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হবে 80 টাকায়, আর চিনির কেজি 85 টাকা, যা আগে ছিল 70 টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি খোলা ট্রাকেও পণ্য বিক্রি করবে টিসিবি। সারা দেশে 690টি ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হয়ে আগামী 3 জুন পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে বলে জানায় টিসিবি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করছে তারা সরকারের সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য 16 বছরের আন্দোলন সংগ্রাম ছিল বলেও জানান তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ অভ্যুত্থান বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নানা কাজের সমালোচনা করেন নেতারা। এতে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ, লেখক ও কবি নিপা চৌধুরী সহ বিশিষ্ট নাগরিকেরা। আলোচনা সভায় মান্না বলেন, সব দল একমত হওয়ার পরও কোনো সংস্কার হয়নি, আদৌ হবে কিনা তাও নিশ্চিত নয়। কোনো দলের সাথে আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন মান্না। স্থানীয় সরকারের একটা রব এখন তারপরে এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়, এই সরকার থাকলে যাদের অর্থনীতি, রাজনৈতিক, প্রশাসনিক আধিপত্য যারা বাড়িয়ে তুলতে চান, তারা এই সরকারকে তারা প্রলম্বিত করতে চান। তো আপনি যে বলতেন বেশিরভাগে ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে, তারপরেও নির্বাচন নিয়ে কথা বলতে পারছে না কেন? আর আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে কেন? এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।